প্রমাণিত হচ্ছে সাম্প্রতিক গবেষণাগুলোতে। ইনোভেশন কনসাল্টিং পরিচালিত সর্বশেষ জাতীয় জরিপটি বলছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সরকার গঠনের সম্ভাবনা সবচেয়ে বেশি 40%। তাদের পরেই অবস্থান জামায়াতে ইসলামের, যাদের সম্ভাবনা 23.3%। অথচ দীর্ঘ 15 বছর ধরে ক্ষমতার চূড়ায় থাকা আওয়ামী লীগ এখন মাত্র 12.1% ভোটারের আস্থা ধরে রাখতে পেরেছে। 2 থেকে 15 তারিখ পর্যন্ত দেশের 64টি জেলা থেকে 10,413 জন ভোটারের মতামতের ভিত্তিতে পরিচালিত এই জরিপ দেশের রাজনৈতিক বাস্তবতায় এক বড়সড় পালাবদলের ইঙ্গিত দিচ্ছে। অঞ্চলভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, দেশের 8টি বিভাগের মধ্যে 5টিতে বিএনপি এগিয়ে, 2টিতে জামায়াত এবং মাত্র 1টি বিভাগ অর্থাৎ বরিশালে কিছুটা এগিয়ে আছে আওয়ামী লীগ। কিন্তু সেখানেও বিএনপি ও জামায়াতের সম্মিলিত সমর্থন আওয়ামী লীগের চেয়ে অনেক বেশি। বরিশালে আওয়ামী লীগ পেয়েছে 31.9% ভোট, বিএনপি 28.7 এবং জামায়াত 29.1%। রংপুরের চিত্রটি আরও নাটকীয়। জামায়াত 43.4%, বিএনপি 36.7% এবং আওয়ামী লীগ 12.5% ভোটে সীমাবদ্ধ। এই পরিসংখ্যানগুলো খেলা নয়, বরং বাংলাদেশের জনগণের মনস্তত্ত্বে ঘটে যাওয়া গভীর পরিবর্তনের প্রতিফলন, এমনটাই বলছেন বিশ্লেষকরা। একসময় যে রাজনৈতিক মেরুকরণ আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সীমাবদ্ধ ছিল, সেখানে এখন জামায়াত নতুন এক শক্তিশালী তৃতীয় বলয়ে পরিণত হচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে সবাইকে ছাড়িয়ে গেছে জামায়াত। জামায়াতের এই উত্থান নিছক কাকতালীয় নয়। একটি দল যাদের কার্যক্রম ছিল সরকারিভাবে নিষিদ্ধ, নেতৃত্বের অনেকেই ছিলেন কারাগারে, যাদের সভা সমাবেশ পর্যন্ত সম্ভব ছিল না, তারা কিভাবে দেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক শক্তি হয়ে উঠল? উত্তর লুকিয়ে আছে তাদের কৌশলগত রাজনীতিতে। নিষিদ্ধ অবস্থায় থেকেও জামায়াত সমাজের গভীরে প্রবেশ করেছে নীরবে। ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, সামাজিক সংগঠন, এমনকি তরুণদের মধ্যে তারা গড়ে তুলেছে এক নতুন আদর্শিক পরিমণ্ডল। তারা উপলব্ধি করছে, মূলধারার রাজনীতি মানুষকে হতাশ করেছে, চাকরি নেই, সুযোগ নেই, প্রতিশ্রুতি ভঙ্গই রাজনীতির নতুন নাম। এই হতাশার মধ্যেই মানুষ ধর্মে আশ্রয় খুঁজেছে। জামায়াত সেই মানসিক শূন্যতাকে ব্যবহার করেছে অত্যন্ত সূক্ষ্মভাবে। সামাজিক সেবামূলক কার্যক্রম, কমিউনিটি সংগঠন, অনলাইনে প্রচার, ইসলামপন্থী তরুণদের নেটওয়ার্ক, সব মিলিয়ে তারা তৈরি করেছে এক নতুন রাজনৈতিক ইকোসিস্টেম। নিষিদ্ধ থাকার ফলে তারা বিরোধিতা, সমালোচনা এবং বিতর্কের মুখোমুখি হয়নি, বরং নিপীড়িত দল হিসেবে জনগণের সহানুভূতি অর্জন করেছে। অন্যদিকে বিএনপির উত্থানও অনন্য এক রাজনৈতিক পুনর্জাগরণের। পীড়ন, মামলার ভার, নেতৃত্বের অনুপস্থিতি সবকিছুর মধ্যেও টিকে থেকেছে। এর পেছনে রয়েছে আওয়ামী লীগের দীর্ঘদিনের ক্ষমতার ক্লান্তি এবং অতিরিক্ত নিয়ন্ত্রণের রাজনীতি। মানুষ পরিবর্তন চায়, কিন্তু সেই পরিবর্তনের বিকল্প আর দেখা যাচ্ছে না। তাই তরুণ প্রজন্মের বড় অংশ বিএনপির দিকে ঝুঁকছে। জরিপ অনুযায়ী তরুণ ভোটারদের মধ্যে বিএনপির সম্ভাব্য সমর্থন 38.76%, অর্থাৎ প্রায় 39, এবং জামায়াতে 21.45, অর্থাৎ তরুণদের মধ্যে এই দুই দলের সম্মিলিত শক্তি প্রায় 60%। বিএনপি এবার আগের চেয়ে বেশি সংগঠিত। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন, নির্বাচনের আগে দেশে ফিরবেন এবং দল নেতৃত্ব দেবেন। ইতোমধ্যে দলটি দেশ জুড়ে তৃণমূল সভা, প্রার্থী বাছাই, গণসংযোগ এবং আসন ভাগাভাগির আলোচনায় নেমেছে। তাদের মিত্রদের জন্য আসন ছাড় দেওয়ার মনোভাবও ইতিবাচক, অর্থাৎ বিএনপি এবার ক্ষমতায় ফেরার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে এগোচ্ছে। আওয়ামী লীগের অবস্থানই এখন সবচেয়ে দুর্বল। একসময় দেশের রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোয় পূর্ণ নিয়ন্ত্রণ থাকা দলটি এখন জন আস্থার সংকটে। কারণ একাধিক। প্রথমত, দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে এসেছে রাজনৈতিক ক্লান্তি। মানুষ চায় নতুন মুখ, নতুন ভাষা, নতুন নেতৃত্ব। দ্বিতীয়ত, তৃণমূল পর্যায়ে দুর্নীতি, নেতাকর্মীদের লাগামহীন আচরণ,
কেন্দ্রীভূত সিদ্ধান্ত ব্যবস্থা আওয়ামী লীগকে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করেছে। তৃতীয়ত, নামে একতরফা ভোট, বিরোধী দল দমন এবং প্রসারের ঘটনাগুলো আওয়ামী লীগের প্রতি মানুষের মনোভাবকে নাটকীয়ভাবে পাল্টে দিয়েছে। বিএনপি ও জামায়াতের এই উত্থানের বিপরীতে এনসিপি এখন এক অদ্ভুত রাজনৈতিক সংকটে। জরিপ অনুযায়ী দলটির নিজস্ব জনসমর্থন আওয়ামী লীগের থেকেও কম। তাদের ভোটের সম্ভাবনা মাত্র 3.2%। তবুও সংসদে যাওয়ার আকাঙ্ক্ষা প্রবল। দলটির অর্ধেক নেতা মনে করেন এখন বিএনপির সঙ্গে জোট করাই সবচেয়ে বাস্তবসম্মত পথ। এতে আসন ভাগাভাগির মাধ্যমে সংসদে প্রবেশ করা সম্ভব হবে। অন্য অর্ধেক নেতৃত্ব বিশ্বাস করেন জামায়াতের সঙ্গে জোট করলে ইসলামপন্থী ভোটারদের সমর্থন পাওয়া যাবে, যদিও এতে এনসিপির মধ্যপন্থী ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি আছে। সম্প্রতি এনসিপির নির্বাহী কাউন্সিলের বৈঠকে এই বিষয়টি নিয়ে তীব্র বিতর্ক হয়েছে। বলছেন বিএনপির জোটে গেলে বাস্তব সুবিধা পাওয়া যাবে, আবার কেউ বলছেন জামায়াতের ট্যাগ লাগলে দীর্ঘমেয়াদে রাজনৈতিক ক্ষতি হবে। ফলে অনেকে এক জোট গঠনের প্রস্তাব দিয়েছেন, যাতে বিএনপি জামায়াত উভয়ের বাইরে থেকে মধ্যপন্থী বিকল্প হিসেবে নিজেদের তুলে ধরা যায়। তবে বাস্তবতা হলো এনসিপির এখনও তন্ত্র দুর্বল। তাই তারা বিভিন্ন ছোট দল যেমন এবি পার্টি, গণ অধিকার পরিষদ, গণতন্ত্র মঞ্চের দলগুলো যেমন জেএসডি, নাগরিক ঐক্য, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সঙ্গে যোগাযোগ রাখছে। 9 দলের এই মঞ্চ ভবিষ্যতে একটি নতুন জোটে রূপ নিতে পারে বলেও রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। এনসিপির এক শীর্ষ নেতা স্বীকার করে, আমরা এখনও বিএনপি বা জামায়াতের মতো সংগঠিত শক্তি নই, তাই জোট সংসদে প্রবেশ প্রায় অসম্ভব। তবে দলটির আরেক অংশ বলছে জামায়াতের ছায়া এড়িয়ে চলাই আমাদের ভবিষ্যৎ রাজনীতির জন্য নিরাপদ। জরিপের ফলাফল, রাজনৈতিক প্রস্তুতি এবং জনমানসের পরিবর্তন সবকিছু মিলিয়ে বাংলাদেশের রাজনীতি এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। বিএনপি দীর্ঘদিন পর জনসমর্থনের শীর্ষে, জামায়াত নীরব উত্থানের শীর্ষে, আর আওয়ামী লীগ তার ঐতিহাসিক অবস্থান থেকে দ্রুত পিছিয়ে যাচ্ছে। এই প্রেক্ষাপটে এনসিপির মতো নতুন দলগুলো এখন ব্যালেন্স অব পাওয়ারের ভূমিকায় অবতীর্ণ হতে পারে। তাদের অবস্থান হয়তো নির্বাচনের পর সরকার গঠনে গুরুত্বপূর্ণ হবে। তবে একথা অনস্বীকার্য যে বাংলাদেশের রাজনৈতিক ভূগোল বদলে গেছে। ধর্ম, তরুণদের আকাঙ্ক্ষা, সামাজিক ন্যায্যতা ও নৈতিকতার প্রশ্ন সব মিলিয়ে নতুন এক রাজনীতির জন্ম নিচ্ছে, যা আর কেবল ক্ষমতার পালাবদল নয়। আর যে দল একসময় জাতির অগ্রগতির প্রতীক ছিল, তারা আজ প্রশ্নের মুখে। বাংলাদেশের রাজনীতি তাই আবারও নতুন করে লিখছে নিজের ইতিহাস, নীরবে, গভীরভাবে, কিন্তু নিশ্চিতভাবে।